প্রতিদিনই আমার শ্বশুর 10 কেজি করে পনির খান। তুমি যাই বলো বোন, কিন্তু তোমার মেয়ে একেবারে দুধের মতো ফর্সা, একদম দুধের মতোই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মেয়ের বাবা তো দুধের দোকানের মালিক। তুমি একেবারে ঠিক বলেছ ভাই। আচ্ছা একটা কথা বলো বোন, তুমি পনের ব্যাপারে কি চাইছো? মানে যদি কোনো দাবি থাকে এখনই বলে দাও, যাতে পরে এই নিয়ে কোনো আলোচনা না হয়। না না বোন, ভগবানের কৃপায় আমাদের এখানে সবকিছুই আছে। তবে হ্যাঁ, যদি তাও কিছু চাইতে হয় তবে আমরা চাই বিয়ের বরযাত্রীকে স্বাগত জানাতে যত বেশি সম্ভব পনিরের পদ রাখতে। যেমন পনির পসন্দা, শাহী পনির, কড়াই পনির, পনির টিক্কা আর আরও অনেক কিছু, যাতে অতিথিরা বুঝতে পারে আমাদের বৌমা এক দুধওয়ালার মেয়ে। আর হ্যাঁ, আমাদের 10 কেজি পনিরও লাগবে। রাজি আছো তো? ওহে, একেবারে ছোট্ট দামি বোন, তুমি না বললেও এটা হতোই। সবাইয়ের সম্মতিতে এই সম্পর্ক ঠিক হলো। এরপর কিছুদিন পরেই সিমরান খান্না পরিবারের বউ হয়ে এলো। বিয়ের পরের সকালেই, মা আজ আমার প্রথম রান্নায় কি করব? বৌমা, তুমি আজ পনিরের পদি বানাও। পনির মাখানি, পনির চ্যাঙ্গেজি, পনিরের চিলা, পনিরের দোসা আর যা যা তুমি জানো। মুখে তো জল এসে যাচ্ছে। ও মা, এবার থামো তো, এত সব আমিই বানাবো। কিন্তু পনির কোথায়? কোথায় সেটা, যা তোমার বাবার ডেরি থেকে আসার কথা ছিল? সেই 10 কেজি পনিরটা কোথায় সেটা? ওই পনির? হ্যাঁ মা, আমি এখনই বাবাকে ফোন করে জিজ্ঞেস করছি। সিমরান বাবাকে ফোন করে 10 কেজি পনির পাঠাতে বলে। 15 মিনিট অপেক্ষা করো মা, রাজু আসবে, হয়তো রাস্তাতেই আছে। আমি তো তোমার দেওয়া দুধ দিয়ে তাজা পনির বানিয়েছিলাম, তাই একটু দেরি হলো। এই বলে ডোরবেল বাজল। সিমরান দরজা খুলল। সামনে দাঁড়িয়ে রাজু, সিমরানের বাবার দোকানের কর্মচারী। এসেছ? দাও তাড়াতাড়ি, আজ আমার প্রথম রান্না, আশা করি দেরি হবে না। সিমরান তাড়াতাড়ি অনেকগুলো পদ বানিয়ে আনল। আজ আমি এত কিছু বানিয়েছি যা বিয়ের ভোজেও ছিল না। আজ পনির খাওয়ার আলাদা মজাই হবে। তুমি একেবারে ঠিক বলছো বাচ্চা। যাই হোক, তুমি তো একেবারে শুকিয়ে গেছো, একেবারে কাঁটার মতো। যত বেশি পনির খাবে ততই তোমার শরীর ভালো হবে। এখন পুরো পরিবার আনন্দ করে পনিরের পদ খেল আর তারপর যার যার ঘরে চলে গেল। এরপর দুপুর হলো। বৌমা, একটা কাজ করো, দুপুরে ভাতের সঙ্গে অনেক পনির দিয়ে ফ্রাইড রাইস বানাও, আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে রাস্তার দোকানদার, সে তো 100 টাকার থালা দেয়, এত দামি চেয়ে খাবে? ঠিক আছে মা। কিছুক্ষণ পর সিমরান সবার জন্য ফ্রাইড রাইস বানিয়ে আনল। সন্ধে নামল। বৌমা, আজকের এই সময় যদি গরম গরম পনিরের পকোড়া খাওয়া যায়, মজাই হবে। আসলে তোমার বাবার ডেরির পনির একেবারে অন্যরকম, খুব মিষ্টি। শুনেই সিমরান খুশি হয়ে তাড়াতাড়ি গিয়ে পনিরের পকোড়া বানালো। সন্ধ্যের পর আবার শোনা গেল, বৌমা একটা কাজ করো, রাতের খাবারে পনির ভুর্জি, পনির ভরা রুটি আর হ্যাঁ, শাহী পনির আর পনির রায়তা বানাও। মা, আমি সকাল থেকে পনির খাচ্ছি, এত পনির খেয়ে আমি একেবারে তৃপ্ত। বৌমা, তুমি একেবারে কোমল, কেউ কি কখনো পনির খেয়ে তৃপ্ত হয়? যাও তাড়াতাড়ি খাবারের প্রস্তুতি নাও। নতুন বৌমা আবার রান্নাঘরে গিয়ে পনির দিয়ে রাতের খাবার তৈরি করল এবং কিছুক্ষণ পর সবার সামনে পরিবেশন করল। এর পরের দিন সকাল। সিমরন ঘরের সব কাজ শেষ করে শাশুড়ির কাছে এলো। মা, আজ সকালের নাশতায় কি রান্না করব? বৌমা, এটাও কি জিজ্ঞেস করার মতো কথা? পনিরের পাকোড়া বানাও, সবাই মাখন দিয়ে খাবে। মা, পনির তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আজকেও তোমার মায়ের বাড়ি থেকে 10 কেজি পনির আসার কথা। 10 কেজি পনির? হ্যাঁ, কেন, অর্ডার দিয়েছ? বোকা মেয়ে মানুষ, আমি আবার কেন অর্ডার করব 10 কেজি? তোমার বাবার ডেয়ারি থেকেই তো আসবে, যেমনটা ঠিক হয়েছিল। প্রতিদিন 10 কেজি পনির আসবে। 10 কেজি? কিন্তু মা, একদিনের জন্য কথা হয়েছিল, প্রতিদিন দেওয়ার কথা তো নয়। কিসের কথা বৌমা? প্রতিদিনই 10 কেজি পনির আসার কথা, তাই না? এক্ষুনি ফোন করে তোমার বাবার ডেয়ারি থেকে 10 কেজি পনির আনাও। আজ তো রবিবার, সবাই বাড়িতে আছে, সকলে গরম গরম পনিরের পকোড়া খেতে চায়। এ কথা শুনে সিমরন অবাক হয়ে গেল। শাশুড়ি এভাবে বলে চলে গেল, আর সিমরন মাকে ফোন করে 10 কেজি পনির পাঠাতে বলল। কিছুক্ষণ পর মায়ের বাড়ি থেকে পনির এলো, আর সে তাড়াতাড়ি পনিরের পকোড়া বানিয়ে দিল। সবাই মজা করে খেল। তারপর দুপুরে আবার দাবি উঠল, বৌমা, আজ দুপুরে মটর পনির আর ভাত দাও। ঠিক আছে মা।
সিমরন সবার জন্য মটর পনির আর ভাত বানিয়ে খাওয়ালো। বাসন মেজে একটু বিশ্রাম নিতে গেল। সন্ধ্যের নাশতার সময় এলো। বৌদি, আজ পনির স্যান্ডউইচ বানাও তো, খেতে ইচ্ছে করছে। আর বৌমা, রাতের খাবারে পালং পনির বানাও, আমারও খেতে ইচ্ছে করছে। শুনেই সিমরন সবার ইচ্ছেমতো আগে স্যান্ডউইচ বানালো, তারপর রাতের জন্য পালং পনির রান্না করল। সবাই খেয়ে খুব খুশি হল। এরপর রাতের কাজ শেষ করে ঘরে এসে সিমরন একা ভাবল, হে ভগবান, এ কেমন শ্বশুরবাড়ি আমার! দিনে 10 কেজি পনির খায়, এরা মানুষ না পশু? এর পরের দিন, বৌমা, আজ সকালের নাশতায় পনির ভরা বার্গার বানাও, সবার জন্য একসাথে করে দাও। কিন্তু মা, এবার আবার বলো না যে পনির নেই, তোমার বাবাকে ফোন করো, সাথে সাথেই পাঠিয়ে দেবে। এইভাবে প্রতিদিন অজুহাত দেখিয়ে সিমরনের বাবার ডেয়ারি থেকে বিনা দামে 10 কেজি পনির আসতে লাগল, যার ফলে সিমরনের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একদিন সিমরন মায়ের বাড়ি গেল। কি বলবো তোকে বোন, যেদিন থেকে তোর বিয়ে হয়েছে দোকান একেবারে লোকসানে চলছে। প্রতিদিন 10 কেজি পনির তোর শ্বশুরবাড়িতে চলে যায়, তাই যখন ক্রেতা আসে তখন পনির শেষ হয়ে যায়, ক্রেতারাও রাগ করে চলে যায়। এ কথা শুনে সিমরন ভাবল, মনে হয় এবার শ্বশুরবাড়ির বুদ্ধি খাটাতে হবে। সিমরন একটা পরিকল্পনা করল, আর সন্ধ্যায় শ্বশুরবাড়ি ফিরে এলো। পরের দিন সকালে, বৌমা, আজ পনির এলো তো তোমার মায়ের বাড়ি থেকে? হ্যাঁ মা, এলো, তবে আজ টোফু পনির পাঠিয়েছে। আসলে সকালে এক বড় ক্রেতা সব পনির নিয়ে গেছে। এই টোফু সোফু কফু যাই হোক না কেন, কিছু একটা বানাও, পনির মানে পনির, ফ্রিতে এলে সবই চলে। হ্যাঁ মা। সিমরন টোফু দিয়ে তরকারি বানালো। সবাই প্রথম কুমড়ো খেলো আর মুখ বাঁকালো। বৌমা, এটা কি, আজ পনির এত ফিকে গেল, স্বাদই নেই। বাবাজি, এটা টোফু পনির, তাই একটু আলাদা স্বাদ, খেয়েই নিন না, শেষমেশ তো পনিরই। সেদিন সবাই কষ্ট করে খেল। এরপর এলো সোয়া পনিরের পালা। বৌদি, আজ স্যান্ডউইচ বানাও তো, সাথে সস রেখো। সিমরন সোয়া পনিরের স্যান্ডউইচ বানালো, কিন্তু খেতে গিয়ে এক আত্মীয়ের দাঁত ভেঙে গেল। হে ভগবান, দাঁত গেল, আর না, আমি আর পনির খাবো না। বৌমা, আমার জন্য শুধু রুটি তরকারি বানাও। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই দাও। এরপর দিন এলো চীনাবাদামের পনির। সেটা খেয়ে এবার ভাসুরবউ সারাদিন বাথরুমে বসে রইল। হে ভগবান, আমি শেষ, আজ থেকে আর পনিরের মুখও দেখতে চাই না, মরেই যাব। এভাবে কখনো টক পনির, কখনো গলা পনির, কখনো বাজে গন্ধওয়ালা পনির আসতে লাগল। প্রতিদিন ভিন্ন ভিন্ন রকম পনির খেয়ে অবশেষে সবার মনে ঘৃণা জন্মল। তারা পনির খাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিল। এখন আর কেউ পনিরের নামও করে না। এখন সিমরন আর তার শ্বশুরবাড়ি খুবই সুখে আছে। এদিকে মনুর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। এই ব্যাপারে পণ্ডিতজি বাড়িতে এলেন সম্বন্ধ ঠিক করতে। দীনানাথজি, আপনার মেয়ে মনুকে সবাই রাজবীরের বাড়ির জন্য পছন্দ করেছে, এখন শুধু বিয়ের কাজ বাকি। কিন্তু পণ্ডিতজি, আপনি তো নিশ্চয়ই ওদের আমাদের সব ব্যাপার জানিয়েছেন তো। ওরা এত ধনী পরিবার, আর আমরা একেবারেই সাধারণ মানুষ। চিন্তা করবেন না দীনানাথজি, আমি সব বলেছি। তারা শুধু একটি ভালো মেয়ে চায়, আর কিছুতে তাদের অভাব নেই। মনু সেখানে খুব সুখে থাকবে। এইভাবে মনুর বিয়ে ঠিক হলো এক ধনী পরিবারে। এতে সবার মুখে আনন্দ ফুটল, শুধু মনুর যা পুনাম ছাড়া। পুনাম যখন শুনল মনুর বিয়ে হচ্ছে এক ধনী বাড়িতে, তখন সে প্রচণ্ড রেগে গেল। এদিকে আমি সারা জীবন গরিবী দুঃখে কাটাবো, আর এই রানী গিয়ে হবে এক ধনী বাড়ির বউ। কে জানে কত সুখ করবে ওখানে। পুনামের মনে হিংসা জন্মালো। মনুর বিয়ের প্রস্তুতি শুরু হলো। কদিন পরে মনুর বিয়ে হলো। বিয়ের পর মনু শ্বশুর বাড়ি এলো। এখন মনুর শ্বশুরবাড়ির সবাই পনির খেতে অভ্যস্ত ছিল, তাই মনু প্রতিদিন নানা রকমের পনির রান্না করত। মা, বাবা, শাহী পনির কেমন লাগলো? খুবই মজাদার বৌমা, দারুণ হয়েছে। হ্যাঁ বৌমা, মিষ্টি পনিরও একেবারে লাজবাব। বৌদি, রাতে পনিরের পকোড়া বানাও তো, অনেকদিন হলো খেলাম না। কিন্তু পনির শেষ হয়ে গেছে, আনতে হবে।
আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, কত কেজি আনবো? 5 কেজি নিয়ে এসো। ঠিক আছে মা, আমি রামুকে নিয়ে গিয়ে টাটকা পনির নিয়ে আসছি। মনু, যদি রাতে পকোড়া বানাচ্ছ তবে পনিরের রসগোল্লাও বানিয়ে ফেলো, মিষ্টি খেতে ইচ্ছে করছে। এভাবে ধীরে ধীরে মনু বুঝতে লাগল শ্বশুরবাড়ির লোকেরা পনির কতটা পছন্দ করে। মনু মাকে ফোনে বলল, মা, তুমি বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে আমি যেন পনিরের কারখানায় এসে পড়েছি। আমাদের বাড়িতে কোনো সবজি রান্না হয় না, শুধু পনিরই হয়। আজ সকালেই 5 কেজি পনির আনা হয়েছে। কিছু না মা, যেমনটা শ্বশুরবাড়ি বলে তাই করো। প্রত্যেকের নিজের নিজের পছন্দ থাকে। আমাদের বাড়িতে যেমন রোজই বরবটি আর টিন্ডের রান্না হয়, তোমার বাবাও রোজ বাজার থেকে নিয়ে আসে। তুমি শ্বশুরবাড়িতে সুখে আছো তো? হ্যাঁ মা, আমি খুবই সুখে আছি। সবাই আমাকে খুব ভালোবাসে, কোনো অভাব হতে দেয় না, খুব যত্ন করে। মনু মায়ের সঙ্গে কথা বলছিল, তখন শাশুড়ি এসে পড়ল। সে সব শুনে ফেলল। মনু, মা ফোনে আছেন তো? আমাকেও একটু কথা বলতে দাও। হ্যাঁ মা। শাশুড়ি ফোন নিয়ে বলল, নমস্তে। মনু আমাদের অনেক প্রশংসা করছে, কিন্তু মনুই এমন ভালো মেয়ে যাকে যতই প্রশংসা করি ততই কম হবে। আপনার মেয়ে একেবারেই মিষ্টি, আর আপনারাও একেবারে দারুণ। মনু তো বারবার আপনাদের প্রশংসা করছে, ওখানে এত ভালোবাসা পাচ্ছে যে আমাদেরও মন ভরে যাচ্ছে। সত্যি মেয়েরা সুখে থাকলে বাবা মায়ের মনে আলাদা আনন্দ হয়। বোন, আমরা খুব খুশি যে মনু এত ভালো পরিবার পেয়েছে। তবে একটা কথা বলতে চাই, পুনমের জন্মদিন কয়েকদিন পরে। বিয়ের পর প্রথম জন্মদিন আমরা উদযাপন করতে পারিনি, তাই এবার ভাবছি জাঁকজমক করে পালন করব। পুনম আপনাদের ডাকবে বা দেখা করতে আসবে। 3 রকমভাবে উদযাপন হবে, একবার আপনার বাড়িতে, একবার পুনমের বাড়িতে, আর একবার একসঙ্গে সবার সঙ্গে। এ তো খুবই ভালো কথা, আমরা অবশ্যই আসব। পুনম জন্মদিনে শ্বশুরবাড়ির লোকজনকে নিমন্ত্রণ করতে এলো। কাকিমা, কাল আমার জন্মদিন, আপনারা সবাই আসবেন। সম্মধিনীজি আগেই বলেছিলেন, আমরা নিশ্চয়ই আসব। কিছু খেয়েছ? না কাকিমা, আমি অনেক খেয়ে এসেছি, আর আমি তো পনির তেমন খাই না। আচ্ছা, কিন্তু আমরা তো পনির ছাড়া বাঁচতেই পারি না। আমরা দিনে 3 বেলা পনির বানাই। হ্যাঁ কাকিমা, আমরাও পারতাম, কিন্তু সবাই তো আর আপনাদের মতো ধনী নয়। পনির তো দামি জিনিস, তাই প্রতিবার বানানো হয় না। কে কখনো মজা করলেও সেটা সত্যি হয়ে দাঁড়ায়। আচ্ছা কাকিমা, কাল কিন্তু সময় মতো আসবেন। পুনম আবার মনুর বাড়ি বারবার দেখতে লাগল। বাড়ি ছিল একেবারে সুন্দর, দামি জিনিসপত্রে ভরা। পুনম অবাক হল, আহা, মনু তো কত ধনী। আমি ওর অপমান না করলে শান্তি পাব না। জন্মদিনে কিছু একটা করতেই হবে। পরদিন পুনমের জন্মদিন এলো। মনু ও তার শ্বশুরবাড়ির সবাই সুন্দর পোশাক পরে পুনমের বাড়ি গেল। পুনম বাইরে দাঁড়িয়ে সবার স্বাগত জানাচ্ছিল। ভেতরে প্রবেশ করার সময় পুনম খেয়াল করল মনুর গায়ে পরা শাড়ি খুব দামি, আর গয়নাও ঝলমল করছে। পুনমের মনে আবার হিংসার আগুন জ্বলে উঠল। ওকে যদি আজকের দিনে সবার সামনে অপমান না করতে পারি, তবে আমার নাম পুনম নয়। কেক কাটার অনুষ্ঠান শুরু হলো। সবাই হাসি খুশি। পুনম কেক কাটল, সবাই হাততালি দিল। এরপর উপহার দেওয়ার পালা এলো। মনু নিজের হাতে সাজানো সুন্দর একটি সোনালী বাক্স পুনমকে দিল। ভেতরে ছিল এক সুন্দর শাড়ি আর কিছু দামি প্রসাধন সামগ্রী। ওহ, এত সুন্দর উপহার! অনেক ধন্যবাদ বৌদি। কিন্তু পুনমের মন তবুও শান্ত হল না। তখন সে হঠাৎ বলল, শোনো সবাই, আমি একটা খেলা খেলতে চাই। এই খেলায় সবাই অংশ নেবে। সবাই রাজি হল। খেলাটা হলো, সবাইকে নিজের জীবনের একটা সত্যি কথা বলতে হবে। মজার হোক বা কষ্টের, কিন্তু সত্যিই বলতে হবে। এক এক করে সবাই বলতে লাগল। কারুর কথা শুনে হাসি, কারুর কথা শুনে একটু দুঃখ হল। শেষে পালা এলো মনুর। মনু, এবার তুমি বলো। না না, আমি কি বলবো? না না বৌদি, নিয়ম সবার জন্য সমান, তোমাকেও বলতে হবে। মনু আস্তে করে বলল, ছোটবেলায় আমাদের বাড়ি খুবই গরিব ছিল। অনেক সময় আমাদের খাওয়ার মতো সবজি থাকতো না। তখন মা শুকনো রুটি দিয়ে খাওয়াতেন। অনেক কষ্টে বড় হয়েছি। সবাই চুপ করে গেল। পুনম হেসে বলল, শুনলেন তো সবাই, গরিব ঘরের মেয়ে আমাদের রাজবংশের বউ হয়ে এসেছে। এটা বলেই সে জোরে হেসে উঠল। মনুর চোখ ভিজে গেল। সবাই অপমানিত বোধ করল। কিন্তু তখন মনুর শ্বশুর উঠে দাঁড়িয়ে বললেন, পুনম, তুমি বড় ভুল করেছ।
গরিবই কোনো অপরাধ নয়, গরিব ঘরে জন্মানোতে লজ্জার কিছু নেই। লজ্জা তখনই যখন মানুষের মন ছোট হয়। মনুর মন বড়, তাই আমরা গর্বিত যে সে আমাদের বাড়ির বউ। সবাই হাততালি দিল। পুনান মুখ কালো করে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর থেকে মনুর প্রতি শ্বশুরবাড়ির ভালোবাসা আরও বেড়ে গেল। সবাই মনুকে নিজের মেয়ের মতোই দেখতে লাগল। মনুও ভেতরে ভেতরে ঠিক করল, যতই অপমান আসুক না কেন, আমি হাসি মুখে সব সামলাব, আর সবাইকে আমার ভালোবাসা দিয়ে জয় করব। দিন যেতে লাগল। মনু ধীরে ধীরে সবার মনে আরও জায়গা করে নিল। তার আন্তরিকতা আর ভদ্র ব্যবহার সবাইকে মুগ্ধ করছিল। কিন্তু পুনমের হিংসা কমল না, বরং সে মনে মনে ঠিক করল, যেভাবেই হোক একদিন না একদিন আমি মনুকে সবার চোখে ছোট করবই। ষড়যন্ত্রে শুরু। একদিন পুনম রান্নাঘরে গিয়ে চাকরানীকে বলল, শোনো, আজ যে দুধ ফোটাবে তাতে লবণ দিয়ে দিও, কেউ যেন জানতে না পারে। চাকরানী অবাক হয়ে গেল। কিন্তু দিদি, এতে তো সবাই বিরক্ত হবে। সেটা আমার দায়িত্ব, তুমি শুধু কাজটা করো। চাকরানী ভয়ে রাজি হল। সেদিন সন্ধ্যায় সবার জন্য দুধ পরিবেশন করা হল। দুধ মুখে দিয়ে সবাই অদ্ভুত স্বাদ পেয়ে চমকে উঠল। এ কেমন দুধ, এত লবণ কেন? সবাই মনুর দিকে তাকাল, কারণ দুধ পরিবেশন করেছিল সেই। মনু হতভম্ব হয়ে গেল। আমি তো শুধু দুধটা গরম করেছিলাম, আমি জানি না এভাবে হলো কেন। পুনম সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা আচ্ছা, গরিব ঘরের মেয়ের থেকে আর কী বা আশা করবেন, রান্নাবান্নার জ্ঞান তো থাকবে নাই। সবাই কিছুক্ষণ চুপ রইল। তখন মনুর শাশুড়ি শান্ত গলায় বললেন, মনুকে দোষ দেওয়া ঠিক নয়, সে ইচ্ছে করে এমনটা করতে পারে না। তিনি চাকরানীকে জিজ্ঞেস করলেন। ভয়ে ভয়ে চাকরানী সব সত্যি বলে দিল। শোনা মাত্র সবাই হতবাক হয়ে গেল। পুনম মুখ ঢেকে ফেলল। শ্বশুর কঠিন স্বরে বললেন, পুনম, এ কাজ করে তুমি আমাদের পরিবারকেই লজ্জিত করেছ। অন্যকে ছোট করার চেষ্টা করতে গিয়ে তুমি নিজেকেই ছোট করলে। সবাই মনুর পাশে দাঁড়াল। সমাপ্তি। সেদিনের পর পুনম আর কোনো ষড়যন্ত্র করতে সাহস পেল না। মনুর সততা, ভালোবাসা আর ধৈর্য দেখে সবাই তাকে আরও বেশি সম্মান করতে লাগল। মনু মনে মনে ভাবল, অপমান যতই আসুক, সত্য আর ভালোবাসার কাছে মিথ্যে কোনো দিন টিকে থাকতে পারে না।